দেশেও এখনো হয়তো চালু হয় নাই, হবে। সেখানে নতুন পদ্ধতি, নাম হচ্ছে গঠনবাদ। শুনেছেন শব্দটা কেউ? ইংরেজি হচ্ছে কনস্ট্রাকটিভিজম, ইংরেজি বাংলায় হচ্ছে গঠনবাদ। গঠনবাদ এটা হচ্ছে শিখন শেখানোর একটা আন্তর্জাতিক মানের কৌশল। এটা বোঝার আগে, হ্যাঁ, গঠনবাদ, কনস্ট্রাকটিভিজম, হ্যাঁ, গঠনবাদ বোঝার আগে বোধহয় আমাদের বোঝা দরকার এই শব্দটার মানে কি। গঠনবাদ সম্পর্কে কারো কোনো কি ধারণা আছে, কোনো রকম এই শব্দটা সম্পর্কে? আচ্ছা, না, অসুবিধা নেই, না থাকলেও প্রবলেম নেই। আমরা যখন শব্দটা প্রথম শুনেছিলাম তখন আমাদের কাছে কোনো ধারণা ছিল না। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমরা বইয়ের মধ্যে আসবো। ধরেন আমরা ছোটবেলায় শুনেছি, অথবা গ্রামে এখন হয়তো গিয়ে শুনবেন, কেউ একজন ভূত দেখে ভয় পেয়েছে, তাই কিনা? যদিও আমরা সবাই জানি ভূত বলতে পৃথিবীতে কিছু নাই, তারপরে ভূত দেখে কিন্তু মানুষ ভয় পায়। এবং কি রকম ভয়টা পায় সেটা একটু বলেন। ভূত কেমন হয়? যেমন দেখবেন, যে ভয় পেয়ে আসে তাকে আপনি জিজ্ঞেস করেন ভূত কিরকম ছিল, বলবে ইয়া লম্বা, 2-300 হাত লম্বা। সেটা হয়তো বলবে তার ছিল সাদা কাপড় পরা, 200 হাত লম্বা, সাদা কাপড় পরা, এত বড় চোখ, চোখে আগুন জ্বলছে, এত বড় বড় দাঁত। এরকম বর্ণনা শোনে? কোথায় জানবে? এটা যে ভূত, এটা সে কোথায় জানবে? জানলো হচ্ছে ছোটবেলা হয়তো তাকে কেউ না কেউ তার মাথায় ঢুকিয়ে দিয়েছে এইরকম একটা ভূতের আকৃতি হতে পারে। ভূত হচ্ছে দেখতে এরকম। ইভেন এমনও হতে পারে হয়তোবা যখন সে যাচ্ছিল গ্রামের পথ দিয়ে, হয়তো এমনও হতে পারে যে হয়তো কোনো একটা গাছের সাথে একটা সাদা কাপড় ঝোলানো ছিল, এরকম হতে পারে। সে ভাবছে গাছের উপরে এত লম্বা, মাথার উপরে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো নড়ছে গাছের পাতাটা, এরকম হতে পারে। সে কিন্তু ভূতের ভয় পেয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে, আসলে এই কারণটা হচ্ছে যে ওই বাচ্চাকে, বা সে যখন বাচ্চা ছিল তখন তাকে শেখানো হয়েছিল এরকম ভৌতিক, এরকম অদ্ভুত কিছু একটা হলেই সেটা হচ্ছে ভূত। ধরেন আপনি রাত্রিবেলা হেঁটে যাচ্ছেন, ঘুরে অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখলেন যে একটা আলো আপনার সামনে দিয়ে ছুটে গেল, তবে নিশ্চয়ই ভূত হতে পারে। এমনও হতে পারে হয়তো কোনো একটা কালো বিড়াল ওখান থেকে চলে যাচ্ছিল, বিড়ালের চোখটা যেহেতু একটু উজ্জ্বল থাকে, জল জলে থাকে, আপনি ভাবলেন যে নিশ্চয়ই অবদান একটু ছোট ভূত চলে গেল। কারণ কিন্তু ওটাই, ওই যে আমাদের মাথার মধ্যে বা ব্রেনের মধ্যে ইনপুট দেয়া আছে যে ভূত মানে হচ্ছে এরকম অবাস্তব কিছু হলেই সেটা হচ্ছে ভূত। যদিও কোরআন বলছে ভূত বলতে কিছু নাই, কোরআনে বলছে জিন এবং ইনসান, জিন আছে, ভূত বলতে কিন্তু কোনো শব্দ আসলে নাই, কোনো বইপত্র আমরা করি না। তারপরও মানুষ গ্রামে গেলে, যিনি ঢাকাতে খুব সাহসী, সেও হয়তো গ্রামের রাতে 12টার পরে রাস্তায় বেরোলে সেও হয়তো ভূতের একটা ভয় পেয়ে আসে। এমনও হয়তো আমরা ছোটবেলা শুনেছি যে কেউ হয়তো যাচ্ছে, হঠাৎ করে তার মাথা থেকে টুপিটা পড়ে গেল, হতে পারে, অথবা কোনো একটা পাখি গেছে, হয়তো পাখির পায়ে লেগে পড়ে গেছে, কোনো একটা কারণে হতেই পারে। সে ভাবলো কি এই টুপি ফেলছে নিশ্চয়ই শয়তানের কাছে, এটা তো নিশ্চয়ই ভালো মানুষের কাছে হতে পারে। কারণ এই যে আমরা অবাস্তব কিছু দেখলেই ভাবি যে সেটা হতে পারে। তার মানে আমাদের মাথার মধ্যে বা মস্তিষ্কের মধ্যে এরকম একটা বিষয় জানানো আছে আগে থেকেই যে এটা ভূত, সেটা দেখে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করি। যে জানতাম চোখ জল জল করে সেটাই ভূত, মানে এখানে চোখ জল জল করছে সেটা মনে হয় তার মানে হচ্ছে আগে জানা কোনো জ্ঞানকে ইউজ করছি আমি আমার বাস্তব ক্ষেত্রে। এই গঠনবাদ আসলে শুরু হয় সেখানে। গঠনবাদে আপনি স্টুডেন্টকে পড়াবেন, স্টুডেন্টকে পড়ানো শুরু করবেন তার পূর্ববর্তী জ্ঞান থেকে তাকে পড়ানো শুরু করবেন। আর এই পড়ানো যখন শুরু করবেন সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কিরকম? এতদিন আমাদের নাম ছিল শিক্ষক, টিচার, টিউটর। নতুন নাম আজকে আপনাদের দেওয়া হলো, আপনারা হচ্ছেন ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর বাংলায় হচ্ছে সমন্বয়কারী, সহায়তাকারী, নেতৃত্ব দানকারী, নেতা। আপনার আজকে থেকে নতুন নাম দেওয়া হলো, নতুন নাম হচ্ছে আপনি হলেন ফ্যাসিলিটেটর। আপনার কাজটা তাহলে কি হবে? আপনার কাজ হচ্ছে ওই স্টুডেন্টকে তার জানতে সাহায্য করা। আমরা যেটা বোধহয় করি না, আমরা কি স্টুডেন্টকে জোর করে জানাই তুমি শেখো, এটা হচ্ছে অ্যাসিড, এটা খার, অথবা চাপের সংজ্ঞা শেখাই, অথবা আমরা তাকে বলের সূত্র মুখস্থ করাই। আমরা কি তাকে শেখাতে হেল্প করি? আজকে থেকে আমাদের কাজ হবে তাকে শেখাতে হেল্প করা।
সহায়তা। এই গঠনবাদ আপনাকে বেশ কিছু পদ্ধতি বলবে, যে পদ্ধতি অনুসরণ করে আপনি স্টুডেন্টকে শেখাবেন। তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে ধারণা পরিবর্তন মডেল। ধারণা পরিবর্তন মডেল হচ্ছে গঠনবাদের একটা পদ্ধতির নাম। স্যার আসলে অতীত ট্রেনিং করছি তো দেখা গেছে যে আমার নোট দেওয়া হতো আসলে দেখার জন্য কিছু আগে নাই স্যার আসছে এই কিছুদিন চলে আসছে, এই কিছুক্ষণে আসছে, মানে আজকে থেকে আমাদের এই ক্যাপাসিটিটা এটা এখনো ফিল আপ হচ্ছে না, তো ওরা ফাইনাল করতে পারছে না। দিয়ে দেবে খুব শিখিয়ে দিবে। তারপর স্যার কি জানেন একটু বলেন। আমি নিয়ে আসবে হ্যাঁ আপনার সামনে আসছে না? আচ্ছা বইটা নেন। স্যার বোর্ডে লেখাগুলো অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা এটা পরে লাগানো থাকবে, আপনার প্রয়োজন বোধে পরে ছবি তুলে নিয়ে অসুবিধা নেই, আমি খুলবো না, থাকবে। যাক, আমি বলছিলাম যে আমাদের ধারণা পরিবর্তন মডেল হচ্ছে এই গঠনবাদের একটা প্রধান অংশ বিশেষ, যেখানে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে শেখাবো ক্লাসে সেটা শেখানো হচ্ছে। দেখেন, প্রথম ধাপটার নাম দেওয়া শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাই। এটা নিয়ে অনেক স্যারদের অনেক কথা থাকে, স্যার কিভাবে হবে, আমি তো আজকে এই চ্যাপ্টারটা কেবল শুরু করলাম। প্রথম চ্যাপ্টার ক্লাসের প্রথম ক্লাস আছে, কিভাবে পূর্ব জ্ঞান যাচাইটা হবে করবে। ধরেন আপনি আজকে পড়াবেন অ্যাসিড ক্ষার লবণ, চ্যাপ্টারটাই পড়াচ্ছেন ক্লাসে, অ্যাসিড ক্ষার লবণ এই চ্যাপ্টারটার নাম। আজকে ফার্স্ট লেসন, আপনি কিভাবে পূর্ব জ্ঞান যাচাই করবেন? নরমালি আমরা কি করি, আজকে যেটা পড়িয়েছি আগামী ক্লাসে ওটা জিজ্ঞেস করি, যেটা তাদের মনে আছে কিনা, তাই তো? তাহলে এটা কিভাবে আমি পূর্ব জ্ঞান যাচাই করবো? কিন্তু মেথড বলছে আজকেও কিন্তু আপনাকে প্রথম কাজ এটাই করতে হবে। এটা এমন না যে এটা হচ্ছে প্রত্যেক দিনের সেকেন্ড ক্লাসের সিস্টেম, তা কিন্তু না। প্রত্যেকটা ক্লাসেই একটাই সিস্টেম, সেটা হচ্ছে প্রথম কথা আপনাকে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাই করতে হবে। তাহলে প্রথম ক্লাসে গিয়ে আপনি কিভাবে যাচাই করতে পারেন? ধরেন আপনি স্টুডেন্টকে গিয়ে বললেন আজকে যে অধ্যায়টা নাম আপনি জানেন, আপনি অ্যাসিড ক্ষার সমতা, অ্যাসিড ক্ষার লবণ পড়াচ্ছেন, ধরেন আজকে অ্যাসিড পড়াবেন। তাহলে স্টুডেন্টকে গিয়ে বলবেন এটা লেবু খেয়েছো তোমরা, নিশ্চয়ই বলবে খেয়েছি। আপনি জিজ্ঞেস করতে টক স্বাদটা কিরকম, টক স্বাদ। আচ্ছা, এবার আরেকজনকে বলেন যে তুমি বলো তো টক স্বাদের আর কোন ফল আছে? তাহলে সে নিশ্চয়ই কামরাঙ্গা বলতে পারে, তেঁতুল বলতে পারে, সে ইভেন সে দধিও বলতে পারে, দধিও তো টক স্বাদ যুক্ত। সে আরো এরকম টক স্বাদ যুক্ত কথা বলবে, জলপাই বলবে, কমলা বলবে, আম বলতে পারে, কত কিছু বলবে না? এখন আপনি তাকে একটা কোশ্চেন শুধু থ্রো করেন যে এই প্রত্যেকটা জিনিস টক, তাহলে নিশ্চয়ই এর মধ্যে এমন কোন একটা কমন উপাদান আছে যার জন্য সেটা টক হচ্ছে। ওই কমন উপাদানটার নামই হচ্ছে অ্যাসিড। আপনারা কিন্তু অ্যাসিডের সংখ্যা পড়াতে হবে। আর একটা কি হলো, স্টুডেন্ট কিন্তু একেবারে ক্লাসের স্টার্টিং থেকে আপনার সাথে ইনভলভ। ওই তো বলছে আপনাকে যে স্যার লেবু টক, এইটা টক, ওইটা টক। আবার অনেক কিছু থেকে নিজেরাও জানে, লেবুর মধ্যে যে টার্টারিক সাইট্রিক অ্যাসিড আছে, তেঁতুলের টার্টারিক অ্যাসিড আছে, এটা কোথাও ওই মডেল ক্লাসে ওরা শিখে ফেলেছে বিভিন্ন ভাবে। তারপর ওরা কিন্তু অ্যাসিড জানে, এমন নয় যে আমি যে চ্যাপ্টার আজকে প্রথম দিন শুরু করলাম সো এটাকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে, তারপর ওকে পূর্ব জ্ঞান। ওদের মধ্যে এটুকু জ্ঞান আছে, ওই সেই ভূতের মতো, ওই জ্ঞানটা ছোটবেলায় আছে, বড়বেলা সে ইউজ করছে। আজকে সেই ক্লাসে এর সাথে ইউজ করা শুরু। আবার আপনি ধরেন তাকে খার পড়াচ্ছেন বা খার পড়াবেন, তাহলে খার সম্পর্কে এতক্ষণ অ্যাসিড হয়ে গেল, অ্যাসিডের ক্লাস 2 দিন হবে শেষ। খারে গেলে তখনও পূর্ব জ্ঞান যাচাই করা যায়। কিভাবে করা যাবে? আপনি বলতে পারেন এটা বলতো কোন বিষয়টা পিচ্ছিল, কি বলতে পারে স্যার? সাবান পিচ্ছিল। আবার বলতে পারে ওয়াশরুমও তো পিচ্ছিল, ওয়াশরুমের মেঝেটা পিচ্ছিল, বলবে না? ওয়াশরুম মেঝে পিচ্ছিল। যদি গ্রামের দিকে হয় তাহলে বলবে স্যার বর্ষাকালে রাস্তা পিচ্ছিল। তাহলে সবগুলো পিচ্ছিল কারণে এর মধ্যেও কোনো একটা কমন উপাদান আছে। পিচ্ছিল বলেই আমরা জানি সেটা হচ্ছে খার। এখন ও যখন বললো রাস্তা পিচ্ছিল, আপনি এটাকেও খার বলতে পারেন, কারণ রাস্তার উপরে যে ওই কি জন্মাটা শ্যাওলা, ওটা তো খার ধরবে, এই জন্যই পিচ্ছিল। যে কারণে দেখবেন কেমিস্ট্রি বই বলা আছে যে রাস্তায় অথবা ছাদের মধ্যে কেন বালু দেয়, কারণ দুটোই রাস্তা পিচ্ছিল। সাবানও পিচ্ছিল, সাবান তাহলে খার।
সাবান ঠান্ডা, এই ভুলটা কখনোই করা যাবে না। সাবান হচ্ছে লবণ। হ্যাঁ, যেটা হতে পারে যে সাবানকে যখন আমরা পানিতে মিশ্রিত করি তখন হয়তো ক্ষার তৈরি হয়, এজন্য সেটা ক্ষার। সাবান কিন্তু ক্ষার না, রসায়নের স্যার এই ভুলটা কখনোই করা যাবে না। সাবান ক্ষার না যতক্ষণ পর্যন্ত সেটা শুষ্ক, ভেজানো হলে তখন সেটা পানিতে বিক্রিয়া করে তারপরে ক্ষারীয় হতে পারে, সেটা। আচ্ছা, এখন একজন বললো স্যার আমি তো স্যার আজকে সেই রসায়ন পিছলাকেই পড়ে গেলাম স্যার, তো এটাও তো খার, পিছলা খাওয়া কি খার? এটা খার না, এটা হচ্ছে ওর ফিজিক্সের যে ওই ভাগটা বা ওজন এরকম যে ব্যাপার স্যাপার আছে, সত্যিকার অর্থে ওর ফিজিক্সের জ্ঞান একটু স্বল্প আছে বলে উঠতে গিয়ে পড়ে গেছে। সব পিছলাই কিন্তু আবার খার না, এটাও মাথায় রাখতে হবে, সব পিছলা খাওয়াই কিন্তু খার না। যাই হোক, তো কথা হচ্ছিল যে আমাদেরকে এই প্রথম ধাপটা এনশিওর করতে হবে স্টুডেন্টকে ইনভলভ করার জন্য, কারণ স্টুডেন্ট তার বেসিক কিছু জ্ঞান ওর মধ্যে আছে। কেউ তো বলতে পারেন স্যার ওরা তো সবকিছু নাও জানতে পারে, তারপর দেখবেন অনেক অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে ওরা আপনার আমার চেয়ে অনেক বেশিই জানে। আপনি আমি একটা নতুন ফোন নিয়ে আসলে যদি 1 মাস লাগে ওটাকে হ্যান্ডেল করতে, আপনার ছেলে যার বয়স হলো 2 বছর বা 3 বছর, ও দেখবেন একদিনের মধ্যে সব পড়া শেষের মধ্যে যা আছে, তাই না? হয় না? পুরোপুরি। যে আপনি একটা ফোন এনে কোথায় SMS থাকে, কোথায় ছবি থাকে, কোথায় কি থাকে, কোথায় গেম থাকে, কোথায় প্লে স্টোর, এটা খুঁজতে যতক্ষণ লাগবে ওটা লাগবে না। তার মানে ও কিন্তু এমনিতেই অনেক বেশি প্রযুক্তির সাথে বা বিজ্ঞানের সাথে আগে থেকে রিলেটেড। যে কারণে অনেকে এরকম বলে যে বর্তমান যুগের ছেলেমেয়েরা তো একটু পরে আসছে, তো এই যুগটাই তো ডিজিটাল যুগ, সো ওরা আগে থেকেই ডিজিটালাইজ হয়ে আছে, যে কারণে ওদের জন্য এইসব অন্য কোনো ব্যাপার নেই, এগুলো কোনো ওদের কাছে ফ্যাক্টর নেই। আমি যদি রসায়নের জৈব যৌগের চ্যাপ্টারটা বাচ্চাদেরকে পড়াতে চাই, তখন আমি তার কাছ থেকে কি ধরনের উপকরণ যাচাই করতে হবে? কারণ এই শব্দটা ক্লাস ফার্স্ট 9-এ তো ওরা ফার্স্ট শুনতেছে, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে জৈব যৌগের ক্ষেত্রে আমার উপকরণ যাচাইটা কেমন হবে যখন আমি এটা স্টার্ট করবো। এইরকম অনেক জৈব যৌগ আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করছি, জানেন কিনা? আপনি ধরেন জৈব যৌগ সম্পর্কে বলতে চাচ্ছেন যে এই যৌগটা জৈব যৌগ, আপনি চাচ্ছেন না, আপনি বলেন যে মিথেন জৈব যৌগটা বলতে চাচ্ছেন, তাহলে আপনি আগে জানেন না যে এই যৌগগুলো ওরা চিনে কিনা। যেমন বাসায় মা রান্না করে, কি ইউজ করে, নিশ্চয়ই ওগুলো গ্যাস, কোন গ্যাস নিশ্চয়ই জানে না, মিথেন গ্যাস, এটা সবাই জানে। এরকম আপনি বলতে শুরু করেন কয়লা, জৈব যৌগ সম্পর্কে অনেক মিথেন জানেন না অনেকেই। আসলে আমি ঢাকার বাইরের খবর জানি না, তবে ঢাকাতে আমি 9-10 খুব একটা স্টুডেন্ট পাইনি যে জানে না মিথেন গ্যাস। যদিও এখন এইটার কথা বলছি, তারপর কোশ্চেন এসে যেন অ্যাভয়েড করছি না কোশ্চেনটা। আমার কাছে না মনে হয় যে ঢাকা শহরের ছেলেমেয়েরা যে গ্যাসের বাসায় রান্না হয় গ্যাসের নামটা জানে, এটা খুব টাফ, খুবই টাফ, মোটামুটি সবাই জানে। আছে যদিও ওখানে একটু ভিন্নতা আছে, তবে মানে হচ্ছে ওটাই যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরিস্থিতিটা ওর অনুকূলে নিয়ে আসতে পারে, যেটা দেখে ও বুঝতে পারে। কয়লা তো সবাই চিনি, তেল তো সবাই চিনি, যে পেট্রোল ডিজেল অকটেন কি না জানে বলেন, ঢাকাতে সবাই জানে এগুলো, জানেন? সো এখানে পারবেন, মানে পারবেন, অবশ্যই পারবেন, আপনারা তো পারবেন না। আচ্ছা, নেক্সট ধাপ, শিক্ষার্থীর পূর্ব জ্ঞানকে চ্যালেঞ্জের মুখোমুখি করা। দেখেন, স্টুডেন্টরা জানে যে সবকিছু উপর থেকে নিচের দিকে পড়ে, আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। আমরা বলছি নিউটনের মহাকর্ষ সূত্র, ওটা ছোটবেলায় ওরা জানে যে কোনো কিছু ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যায়, জানে পূর্ব জ্ঞান। কিন্তু আপনাকে বলেন যে একটা বেলুনের মধ্যে যখন বায়ু ভরে ছেড়ে দেওয়া হয় তখন তো আমরা দেখতে পাই সেটা উপরের দিকে চলে যাবে। এবার কিন্তু দুইবার ভাবতে বাধ্য, তবে নিউটন নিশ্চয়ই ভুল আবিষ্কার করেছিল, ভাববে না? যে যখন হ্যাঁ সবকিছু, আমি একটা আপেল ছেড়ে দিচ্ছি নিচে পড়ে যাচ্ছে, বই নিচে পড়ে যাচ্ছে, সব আমি নিচে পড়ে যাচ্ছি, কিন্তু বেলুনে যখন বায়ু ভরে দিচ্ছি তখন তুলে যায়, তাহলে নিউটন ভুল নিশ্চয়ই। এটা কি আমরা বলছি? মানে ওরা জানে সেটা ভুল হতে পারে,
ঠিকও হতে পারে, যেটাই হোক সেটাকে আপনি চ্যালেঞ্জে ফেলেন, তখন কিন্তু নতুন করে ভাবতে বাধ্য হবে। এবং তখন হয়তো ওরা নাও জানতে পারে কেন উড়ে যাচ্ছে, তখন আপনি সেটা ব্যাখ্যা দিয়ে দেন যে এটা এই কারণে উড়ে যায়, সেটা হচ্ছে যে বায়ুর চেয়ে হালকা বলে সেটা উড়ে যাচ্ছে, বা এরকম ভিন্ন ব্যাখ্যাটা, সেটা তারপরে প্রবতা পড়াতে আসলে আমরা পাবো, আছে ওটা। তার মানে হচ্ছে ও যে বিষয়টা জানে ওটাকে একটু বাজিয়ে দেয়, যেটাকে আমরা বলছি অনেক সময় ব্রেইন স্টর্মিং, মাথার মধ্যে একটু গোলমাল পাঠানো, মানে মাথা একটু কাজে লাগে। যেমন কোন একজন মাথা খাটানো, কোন একজন বিজ্ঞানী, কি এটা বোধ হয় রবীন্দ্রনাথ হতে পারে, অন্য কেউ বলেছেন বোধ হয়, যে অথবা গান্ধীজি হতে পারে, যে বাঙালিদের মাথা, আচ্ছা ওটা কি একজন বলেছেন এরকম, যে বাঙালিদের মাথা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেত, ব্রেন গুলো, কারণ ব্রেন গুলো ইউজই হয় না, আনইউজ ব্রেন, কে যেন একজন বলছিলেন, শুনেছি, বেশ বড় একজন নাম করা ব্যক্তি বলেছিলেন, যদিও আমি এর সাথে একমত না, আমার তো মাথা অনেক খাটাই, তারপরে যারা না খাটাচ্ছেন আমি সেসব স্টুডেন্টের জন্য বলছি, ওদেরকে একটু মাথার মধ্যে গোলমাল পাঠাতে হবে, যে যা করছিলাম তা বোধহয় ভুল। হ্যাঁ, এটা যদি হয় তাহলে হবে কি, তখন কিন্তু আপনার পরের কথাটা শুনতে বাধ্য। যখন ও জানছে যে আমি যা জানি সেটা ভুল, সো এখন স্যার যেটা বলবে সেটাই সঠিক, সেটা আমাকে শুনতে হবে, আরো ইনভলভ করতে পারবে। আচ্ছা, পূর্বজ্ঞান যাচাই জানার চ্যালেঞ্জ করা হলো, এরপর যেটা পূর্বজ্ঞানে যেটা মুখোমুখি চ্যালেঞ্জ করলেন, যেটা ওর কাছে মনে হচ্ছে ভুল, তাহলে নতুন কিছু একটা শিখিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আপনি নতুন ধারণা তৈরি করে দেন, নতুন ধারণা শিখালেন, সেও শিখাইলো, ধারণা তৈরি করা শেষ, ধারণা আপনি দিলেন, সে যে নিতে পারলো তার কি প্রমাণ? সে ধারণাটা সে যদি প্রয়োগ